নজর রাখতেই হবে অমরাবতী মাঠের দিকে, পানিহাটির। তার কারণ এই অমরাবতী মাঠ প্রমোটারের দখলে চলে যাচ্ছিল, আর এই অমরাবতী মাঠ অধিগ্রহণ রাজ্য সরকারের। অমরাবতী মাঠ অধিগ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রীর, আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপরতার নজরে আসে। জলা ভরাট করে প্রমোটিং এর অভিযোগ ছিল, প্রমোটারের দখলে চলে যাচ্ছিল অমরাবতী মাঠ। তবে এবার প্রমোটার মুক্ত অমরাবতী মাঠ। অমরাবতী মাঠ অধিগ্রহণ রাজ্য সরকারের। অমরাবতী মাঠ অধিগ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরো ডিটেইল চলুন এই বিষয়ে জানার চেষ্টা করি, ঠিক কি ঘটেছিল সুবীরের কাছ থেকে জানবো। সুবীর রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুবীর, কেন মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো, কি কারণ, ঠিক কি হয়েছিল, একটু ডিটেইল জানতে চাইবো। হ্যাঁ দেখো, পানিহাটি পৌরসভার অন্তর্গত অমরাবতী মাঠ, এই অমরাবতী মাঠের যে 85 বিঘে যে জমি, সেই জমির যে 13 বিঘে জমি, সেই জমি কিন্তু জলাশয়, জলাভূমি, এবং সেই জলাশয় একদম হাইকোর্টের যে নির্দেশ ছিল যে এই অমরাবতী মাঠে কোনো রকম ভাবেই কোনো ব্যবসায়িক কোনো রকম কোনো কাজ করা যাবে না। সেই জায়গা থেকে নির্দেশ অমান্য করে পানিহাটি পৌরসভার পক্ষ থেকে সেই জায়গাতে জেনারেটর পাম্প লাগিয়ে কিন্তু এই জলাভূমি থেকে জল ছেঁচার কাজ কিন্তু করছিল পানিহাটি পৌরসভা। এবং সেই খবর যখন আমাদের কাছে আসে তখন আমাদের খবরে কিন্তু এই খবর সম্প্রচারিত হয় আমাদের নিউজ 18 বাংলায়, এবং তারপরেই কিন্তু এলাকার যারা বিরোধীরা রয়েছেন তারা কিন্তু সরব হয়েছিলেন এই গোটা ঘটনায়। এবং তারপরে যে ভাইস চেয়ারম্যান রয়েছে তিনিও কিন্তু এক এক সময় এক এক রকম যুক্তি দিয়েছেন, কিন্তু তারপরেই এই যে খবর সম্প্রচারিত হওয়ার পরেই কিন্তু মুখ্যমন্ত্রীর এই যে নির্দেশ, অর্থাৎ এই যে অধিগ্রহণ, এই নিয়ে কিন্তু পানিহাটির যারা এলাকাবাসী রয়েছেন, এই যে অমরাবতী মাঠ যে একটা ফুসফুস পানিহাটি বিধানসভা কেন্দ্রের, সেই জায়গা থেকে কিন্তু বেশ সুবীর, ঠিক যে খবরে আমরা নজর রেখেছি, এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক কি ঘটেছিল সেটা সুবীরের থেকে আমরা জানছিলাম। প্রমোটার মুক্ত তবে এখন অমরাবতী মাঠ, কারণ এই অমরাবতী মাঠ অধিগ্রহণ করবে রাজ্য সরকার। অমরাবতী মাঠ অধিগ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং এই কারণ যেটা সুবীর বলছিল ঠিক কি হয়েছিল, সেই কারণেই মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো। এবং তার হস্তক্ষেপের পরই, তার নির্দেশের পরই তৎপরতা দেখা গেল, কারণ প্রমোটারের দখলে চলে যাচ্ছিল এই অমরাবতী মাঠ, যা কোনোভাবেই করতে দেওয়া যাবে না। জলা ভরাট করে প্রমোটিং এর অভিযোগ। আর পানিহাটিতেই অমরাবতী মাঠ বিক্রির অভিযোগ ছিল, আর সেখানেই পুরসভার কি ভূমিকা তাহলে, সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। 24 ঘন্টার মধ্যেই উপপুর প্রধান বয়ান বদল করলেন। গতকালের পর আজ উল্টো বয়ান উপপুর প্রধানের, দেখুন। আমি তো এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে পারবো, কারণ আমি জানি না ব্যাপারটা, এবং আমি যতটা জানি যে পানিহাটি পৌরসভার সাথে সেরকম কোনো আলোচনা হয়েছে বলে আমার কাছে কোনো খবর নেই। তবে এটা ঠিক, অমরাবতী মাঠটা যারা নিয়েছে তারা তো বলেছে হসপিটাল করবে, কলেজ করবে, একটা ফাঁকা জায়গা রাখা উচিত। পানিহাটিতে সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়, যদি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ হয়, এগুলো আমাদের পানিহাটির ডেভেলপমেন্টের পক্ষে তো ভালো না। জলা জমি ভরাট করা চলবে না, এবং জলাধার রাখতে হবে আমাদেরকে, কারণ অত যদি কোনো আবাসন হয়, একটা সাধারণ জিনিস, আবাসনে আমরা যদি জল দরকার পড়ে আমরা কোথায় পাবো, সুতরাং জলাধার ওখানে রাখতেই হবে। আমি ঠিক জানি না চেয়ারম্যান দিয়েছে কিনা, চেয়ারম্যান আমাকে বলেও নি। চেয়ারম্যান দিয়ে থাকলেও আমার মনে হচ্ছে যে তিনি হয়তো বুঝতে পারেনি ব্যাপারটা। আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য। একটু উলুবেড়িয়ার দিকে নজর রাখবো, কারণ গতকাল এই খবর আমরা দেখিয়েছিলাম গঙ্গারামপুরে। সেখানে খোদ চেয়ারম্যানের ওয়ার্ড, পুকুর ভরাটের অভিযোগ সেখানে ওঠে। গতকাল এই খবর দেখাই আমরা নিউজ 18 বাংলা, আর এরপরই পুরসভার তৎপরতা। নিউজ 18 বাংলার খবরের জের, এরপরই পুরসভা তৎপর হয় মাটি সরিয়ে পুকুরকে আগের চেহারায় ফেরানোর তোড়জোড়। আরো ডিটেইল জানবো, সন্তু রয়েছে আমার সঙ্গে। সন্তু, আমরা খবর দেখাই যাতে সাধারণ মানুষের উপকার হয়, সমস্যার সমাধান হয়। এটা আরো একটা ঘটনা যেখানে পুকুর ভরাটের বিরুদ্ধে পদক্ষেপ করলো প্রশাসন, কারণ খোদ চেয়ারম্যানের ওয়ার্ড, সেখানে কিভাবে পুকুর ভরাট হচ্ছিল।
একদমই সেটাই কিন্তু প্রশ্ন তুলছিল বিরোধীরা, যে খোদ চেয়ারম্যানের ওয়ার্ড উলুবেড়িয়ার গঙ্গারামপুরের এলাকায় কিন্তু মিশন হাউস, সেই হাউসের ভিতরেই কিন্তু একটি পুকুর, সেই পুকুর কিন্তু রাতের অন্ধকারে ডাম্পার নিয়ে মাটি এনে ভরাট করা হচ্ছিল। সেই খবর গতকাল যখন আমরা নিউজ 18 বাংলার পর্দায় দেখাই, তারপরে কিন্তু পুরসভা তৎপর হয়ে ওঠে। আজ খোদ চেয়ারম্যান কিন্তু একটি পুরসভার টিম নিয়ে ঘটনাস্থলে যায় এবং যে মিশন হাউস কর্তৃপক্ষ আছে তাদেরকে ডাকে এবং সেখানে কিন্তু যে পুকুরের যে অংশটুকু মাটি ফেলে ভরাট করা হয়েছিল সেই মাটি তুলে নিয়ে পুনরায় কিন্তু পুকুরের যে চেহারা, সেই চেহারা ফেরার নির্দেশ দিয়েছে এবং মিশন হাউস কর্তৃপক্ষ 2 দিনের সময় দিয়েছেন চেয়ারম্যান। তার মধ্যেই কিন্তু এই মাটি তুলে ফেলে পুনরায় যে পুকুর সেটার কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে চেয়ারম্যানের তরফ থেকে বা পুরসভার তরফ থেকে। একেবারেই সন্ত, এবং আমাদের খবরের জেরেই এই সিদ্ধান্ত প্রশাসনের। পুকুর জলাশয় বন্ধ করা যাবে না, আমরা আজ এবং কালকের মধ্যে এই টোটাল মাটিটা আমরা তুলে নেব। উনি মিথ্যে কথা বলছেন, সেই মিথ্যাটা প্রমাণ হলো, জানতে পেরেই আমি স্পটে এসেছি, আগের অবস্থায় আমরা ফিরিয়ে আনবো। বিজেপির অসীম সাহস, কেন এ কথা বলছি? কারণ 2 ভারতীয়কে তুলে নিয়ে চলে গেল বিজেপি। 2 ভারতীয়কে কেন বিজেপি তুলে নিয়ে গেল? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে, কারণ এই 2 কৃষক যাদের বিজেপি তুলে নিয়ে গেছে তারা তো চাষ করতে গেছিল। তারপর কি হলো আরো বিস্তারিত প্রণব জানাতে পারবে। প্রণব, তারা তো চাষ করতে গিয়েছিলেন এই 2 কৃষক, বিজেপিরা তাদেরকে তুলে নিয়ে গেল কেন? দেখো, এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই এই চর এলাকাতে দেখা যায়। এই জলঙ্গির যে 40 চর, সেই এলাকাতে আবু সঈদ এবং তোমার হচ্ছে দীনবন্ধু হালদার 2 কৃষকের জমি রয়েছে একদম 0 পয়েন্টে। প্রতিদিনের মতো আজকে সকালবেলাতেও চাষের জমিতে জল দেওয়ার জন্য তারা যায়। এরপরে কিন্তু তাদেরকে 2 কৃষককে আটক করে নিয়ে যায় 40 চর থেকে এই বিজেপি। এরপরে কিন্তু খবর পরিবারের কাছে যায়, পরিবারের লোকরা গিয়ে 146 নম্বর ব্যাটালিয়নের যে চরভদ্রপুর ক্যাম্প রয়েছে সেখানে যায়। তারপরে কিন্তু জানা যায় যে তাদেরকে বিজেপি আটক করে রেখেছে। এরপরে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে বিজেপির লোকদের, বিজেপির যারা রয়েছে বর্ডার বাংলাদেশ গার্ড, তাদের সঙ্গে তোমার কথা বলে এবং যোগাযোগ করে এবং তারা স্বীকার করে। ইতিমধ্যেই কিন্তু ফ্ল্যাগ মিটিং করে তাদের মধ্যে আলোচনা হচ্ছে, যদিও বিএসএফ এর পক্ষ থেকে পরিবারের লোকদেরকে আশ্বস্ত করা হয়েছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে খুব শীঘ্রই। কিন্তু বারে বারে তোমার এই ধরনের ঘটনা ঘটছে। এই চর এলাকা, 0 পয়েন্ট এলাকায় যে সমস্ত কৃষি জমি রয়েছে, সেই সমস্ত কৃষি জমিতে মাঝে মধ্যে বাংলাদেশি দুষ্কৃতীরা এসে যেরকম জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে, সেরকমভাবে একইভাবে তোমার এই কৃষকদেরকেও কিন্তু আটক করে নিয়ে যাচ্ছে। যদিও তারপর বিএসএফ যখন তৎপরতা দেখাচ্ছে তখন তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। এবং এই ঘটনা যাতে না ঘটে সেইটাই কিন্তু চাইছেন এই এলাকার বাসিন্দারা। এবং তাই নিয়ে কিন্তু তারা বিএসএফেও যে পদস্থ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং বিএসএফ আধিকারিকরাও জানিয়েছেন খুব শীঘ্রই ওই 2 কৃষককে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে একেবারে, এবং যাতে এরকম ঘটনা না হয় সে ব্যবস্থাও রাখা হচ্ছে। বেশ, মেদিনীপুর মেডিকেলের ঘটনা আমরা দেখেছিলাম যে কিভাবে স্যালাইন থেকে বিপত্তি ঘটেছিল, আর তারপর বর্ধমান মেডিকেল যেখানে ইনজেকশনে বিপত্তি। গতকালই প্রসূতি বিভাগে ইনজেকশনে বিপত্তি ঘটে। ইনজেকশনের পর কি হয়? জ্বর, কাঁপুনি, খিঁচুনি, 2 রোগীর অবস্থা আশঙ্কাজনক পর্যন্ত হয়ে যায়। বাকি রোগীদের স্বাস্থ্যের উপরও নজরদারি রাখা হচ্ছে। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে শরদিন্দুর কাছ থেকে। শরদিন্দু, মেদিনীপুর মেডিকেলের ঘটনা আমরা দেখেছিলাম, এবার বর্ধমান মেডিকেলে ইনজেকশন বিপত্তি। এরপর কি হলো, কি ব্যবস্থা নেওয়া হলো এবং যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের পরিস্থিতি বা কেমন? দেখো, প্রায় 24 ঘন্টা পার হতে চললো, এখনো কিন্তু উদ্বেগ কাটেনি এই যে প্রসূতি বা সদ্য মা বা তার আত্মীয়দের মধ্যে। তাদের মনে এখনো কিন্তু সেই প্রশ্নটাই ঘুরছে যে ইনজেকশনেই কি কোনো ত্রুটি ছিল। কারণ 3-3টে ইনজেকশন যেসব প্রসূতি মায়েদের দেওয়া হলো তারা প্রত্যেকে অসুস্থ হয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গে অনেকেই সুস্থ ছিলেন, তারা পর্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ স্বীকার করছে যে 6-7 জনের শ্বাসকষ্ট পর্যন্ত দেখা দিয়েছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কি এই ইনজেকশন যেগুলো ব্যবহার করা হচ্ছিল তাতেই কি কোনো ত্রুটি ছিল। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে সেই ইনজেকশন দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ইনজেকশনে যে ব্যাচের ইনজেকশন সেইগুলি ব্যবহার বন্ধ করা হয়েছে। পাশাপাশি এই ইনজেকশনে কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই সেই ইনজেকশনগুলিকে নমুনা সংগ্রহ করে সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় তদন্ত কমিটি গড়েছে মেডিকেল কলেজ। গোটা বিষয়
বিষয় তদন্ত করে দেখা হচ্ছে, কিন্তু উদ্বেগ রোগীর পরিবারের মধ্যে স্বাভাবিকভাবেই। এটা হয়েছে মানে আগে ছিল না, আমার সাথে কথা হলো, মানে কথা হওয়ার পর বললো যে হ্যাঁ আমি ভালো আছি, এরকম মানে খেতে বসে এলো, খাওয়া দাওয়া দিয়েছিল সিলিন্ডার মিলিন্ডার খুলে। তারপর দেওয়ার পর হঠাৎ সবাই বলছে একসাথে খেঁচুনি, আমাকে ফোন করে সবাই একসাথে খেঁচুনি হয়। খেঁচুনি হওয়ার পর অতিরিক্ত জ্বর, এখন তো রাখা যায় না, চোখ ওপর দিকে করে দিয়েছিল, পুরো সাদা হয়ে গেলে চোখ। বিপদ তো হতে পারতো। হ্যাঁ হতো তো, বিপদ হবার কাছেই চলে গেছিল তো। তারপর ওরা না গেলে বিপদই হয়ে যেত রে সবাই, মানে যতজনে ছিল সবারই হতো। এবার কেন ভুলভাল ট্রিটমেন্টটা কেন হবে? একটা সুস্থ মানুষকে যদি ওরকম করা হয়, সে একটা লাইকেশন মানুষ, তার তো যদি মানে অতিরিক্ত জ্বর আসে, খেঁচুনি আসে, তো এমনি অবস্থা খারাপ হয়ে যাবে তার। খুব কাঁপুনি হচ্ছিল, তারপর জ্বর এসেছিল খুব, দিয়ে তারপর আমি যখন গেলাম তখন দেখছি না, তখনও খুব কাঁপুনি হচ্ছে। তারপর ওরা সব দেখছিল দিদিরা, দিয়ে বললো না ওটা কি থেকে হলো সেটা আমি বলতে পারবো না, হয়তো ট্রিটমেন্ট হয়তো উল্টোপাল্টা হয়েছে, তার জন্যই হয়েছে এরকম। আচ্ছা, একজন আয়ুর্বেদ চিকিৎসক যা ওষুধপত্র দেবেন সবকিছু আয়ুর্বেদিক হবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই আয়ুর্বেদ চিকিৎসক অ্যালোপ্যাথি ওষুধ দেন কিভাবে? হ্যাঁ, এরকম ঘটনাই ঘটেছে পান্ডুয়ায়, যেখানে এমডি পরিচয় দিয়েছেন চিকিৎসক এবং অ্যালোপ্যাথি চিকিৎসা করছেন। কিভাবে সম্ভব? প্রেসক্রিপশনে কি রয়েছে? আরো বিস্তারিত সোমনাথের কাছ থেকে জানবো। সোমনাথ, আয়ুর্বেদ চিকিৎসক কিভাবে অ্যালোপ্যাথি চিকিৎসা করছেন, কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই দেখো বড় প্রশ্ন, যে এই যে আয়ুর্বেদিক চিকিৎসক কিভাবে অ্যালোপ্যাথি ওষুধ দেয়। এবং এই দীর্ঘদিন ধরে প্রায় 22 বছর ধরে ওই কাল্লা মোড়ে একটি ওষুধের দোকানে, সেখানেই তিনি চেম্বার করতেন। সেই চেম্বারে দীর্ঘদিন ধরে এলাকায় যত পান্ডুয়া বাসিন্দারা রয়েছেন, কতদিন ধরে এই কাজ চালাচ্ছেন? ওই দেখো প্রায় 22 বছর ধরে এই কাজ চালিয়ে যাচ্ছেন এই চিকিৎসক, যিনি আয়ুর্বেদিক একজন চিকিৎসক। তিনি অ্যালোপ্যাথি ওষুধ, তার ওর যে প্রেসক্রিপশন রয়েছে সেখানে তিনি অ্যালোপ্যাথি ওষুধ দিতেন এবং অ্যালোপ্যাথি ওষুধ লিখতেন। কিন্তু এটাই যখন অভিযোগ যায় ওখানকার স্বাস্থ্য ব্লক যারা আধিকারিক রয়েছেন তাদের কাছে, যখন ওখান পান্ডুয়ায় যায় অভিযোগ আসে, তারপরে তারা ওই চিকিৎসকের কাছে যান এবং কাগজপত্র দেখতে চান। এবং তিনি বলেন যে আমি চেম্বার করে আমি ব্লক অফিসে যাচ্ছি। ব্লক অফিসে তিনি কাগজপত্র দেখান, কিন্তু তার আয়ুর্বেদিকের কাগজপত্র দেখাতে পেরেছেন, কিন্তু তার যে অ্যালোপ্যাথি ওষুধের যে কাগজপত্র দিয়ে অ্যালোপ্যাথি ওষুধ যে লিখছেন প্রেসক্রিপশনে, সেইটা তিনি দেখাতে পারেননি। সেই কারণেই তাকে একটি মুচলেখা লিখতে বলেন ওখানকার ব্লকের যারা ব্লক সভাপতি রয়েছেন। এবং মুচলেখা দিয়েছেন তিনি। 22 বছর ধরে এই কাজ চলছিল। বেশ, আপনার নাম ঠিক আছে, এমনিতে ওনার সঙ্গে কথা হলো, যা যা আমার আছে সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেইভাবে প্র্যাকটিস করছি। আপনি আয়ুর্বেদিক ডাক্তার, আয়ুর্বেদিক প্র্যাকটিস করবো, ব্যাস। আবার অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন তো? এমডি আয়ুর্বেদ। ওই বলছে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন তো আপনি? হ্যাঁ, মানে আয়ুর্বেদিক ডাক্তার, আপনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন? বলছে আয়ুর্বেদিক ডাক্তার কি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতে পারে? করতে পারে। হ্যাঁ, যেগুলো অর্ডার আছে, যেগুলো মানে আছে আর কি, যা আমাদের যা কাউন্সিলের যা অর্ডার আছে 67টা মেডিসিন লেখা যায়। আচ্ছা, যদি কেউ কমপ্লেন করে থাকে এবং তার যদি আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি ডিগ্রি থাকে, তিনি তার স্ট্রিমে তিনি প্র্যাকটিস করবেন। আয়ুর্বেদিক হোমিওপ্যাথি আমরা কখনোই তাদের অ্যালোপ্যাথি প্র্যাকটিস করার কথা না। এবং এমডি লাগিয়েছেন, ওনার হয়তো আয়ুর্বেদিক এমডি আছে, হয়তো সেটা তো আমি বলতে পারবো না, সেটা যারা তদন্ত করেছে বা গেছেন তারা বলতে পারবেন। বা যদি আমার যে কমপ্লেন আছে আমি নিশ্চয়ই তদন্ত করে দেখবো। আর যদি কোনো এটার মধ্যে যদি দেখা যায় যে কোনো ভুল আছে, অ্যালোপ্যাথি মেডিসিন উনি যদি প্র্যাকটিস করে থাকেন যেটা ওনার করার কথা না, তার জন্য আইনানুগ যে ব্যবস্থা নেওয়া সেটা করতে হবে। আর এবার নজর রাখবো দমদমের দিকে, কারণ সেখানে স্কুলে বিক্ষোভ ভাঙচুরের ঘটনা, হেডমাস্টারের বিরুদ্ধে অভিযোগ। কি পরিস্থিতি আগে ছবিটা দেখাই, দেখুন। ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ রয়েছে এই হেডমাস্টারের বিরুদ্ধে, আর সে কারণে ঠিক এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। রীতিমতো ভেঙে ফেলা হয়েছে চেয়ার, টেবিল, কম্পিউটার, সবকিছু ভাঙচুর চালানো হয়েছে এবং এরই প্রতিবাদে স্কুলে বিক্ষোভ চলে। হেডমাস্টারের গ্রেপ্তারের দাবিতে অভিভাবকরা সরব হন, কিন্তু শেষ পর্যন্ত কি আপডেট উঠে আসছে অনুপ জানাবে। অনুপ, কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে?
দেখো পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে আশ্বস্ত করা হয়েছে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। যেহেতু পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে সেই কারণে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু একেবারে দমদম যে ভারতী বিদ্যা মন্দির এখানেই কিন্তু একেবারে গত তিন তারিখে অষ্টম শ্রেণীর এক ছাত্রী তাকে কিন্তু একেবারে শ্লীলতাহানি করে স্কুলের প্রধান শিক্ষক, এমনটাই অভিযোগ। এই অভিযোগ যখন পরিবার করছিল প্রথমে কিন্তু এই নাবালিকা অর্থাৎ অষ্টম শ্রেণীর ছাত্রী গোটা বিষয়টি বাড়িতে গিয়ে জানান। বাড়িতে জানানোর পরবর্তী ক্ষেত্রে যখন গোটা বিষয়টি সামনে আসে এরপরেই অন্য যারা অভিভাবক থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু একেবারে আজকে এই স্কুলে যায়। স্কুলে যাওয়ার পরে প্রথমে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে অভিযুক্ত যে প্রধান শিক্ষক তাকে গ্রেপ্তারের দাবিতে। পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে এমনটা বারবার বলা হচ্ছিল। শেষমেশ পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় স্কুলের মধ্যেই কম্পিউটার রুম থেকে শুরু করে প্রত্যেক জায়গায় কিন্তু অভিভাবকরা বিক্ষোভ দেখানোর পরবর্তী ক্ষেত্রে ক্ষিপ্ত হয়ে ভাঙচুর শুরু করে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে পরে ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশ কিন্তু পরিবার অন্য অভিভাবক যারা আছে তাদের সবাইকে আশ্বস্ত করে। তারপরে সেই বিক্ষোভ ওঠে। যদিও অভিযুক্ত যে প্রধান শিক্ষক তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখা হবে। বেশ।